সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মাম্মা, এই নাও তোমার চকলেট। ওলি সোনা, মামামের জন্য চকলেট এনেছি বুঝি? আরো অনেক কিছু এনেছি, তুমি দেখবে মাম্মা। এর মাঝেই রুমে প্রবেশ করলো অরির বোন অর্নিতা। সবে মাত্রই অরি পৌঁছেছে। এই বাসায় অরির জন্য বরাদ্দকৃত রুম আছে। সেই রুমে এসেছে নিজের ট্রলি রাখার জন্য। আর ছোট অলি তার মামামের পিছন পিছন এসছে। মামামের জন্য সে কত কিছু কিনে এনেছে সেগুলো দেখাতে হবে তো। কিন্তু অর্নিতা বলল, অলি যাও খেলা করো, মাম্মা ফ্রেশ হয়ে নিক, তারপর সব দেখিও। অরি ভদ্র বাচ্চার মতো চলে গেল। মাকে সে ভয় পায়। মায়েরা আসলে সন্তানদের প্রতি একটু কঠোরই হয়, তবে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসে। অনিতা বোনের নিকটে আসলো, বলল, তুই ঠিক আছিস অরি? চোখ মুখে এত শুকনো লাগছে। আমি ঠিক আছি আপু, ওই একটু বৃষ্টিতে ভিজে জ্বর এসেছিল, এই আর কি। আমাকে বোকা বানাস না তুই। বৃষ্টির জলের ফোঁটা তোকে জ্বরে কাবু করতে পারে না। কি কারণে জ্বর বাঁধিয়েছিস তুই? ছোট করে আমার কাছে, ছোট থেকে আমার কাছে বড় হয়েছিস তুই। সামান্য জ্বরে তোর চেহারার এ অবস্থা হবে না আমি জানি। না আপু, তেমন কিছুই না। কিছু লুকিও না। আর ওরি, তোমাকে আমি বোনের মতো ভাবি। তোমার সমস্যা হলে বলো। ভাই হয়ে তোমরা এই অবস্থা দেখতে ভালো লাগছে না। তোমার মতো চঞ্চল হাসি খুশি মেয়ের শুকনো মুখটা যে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। মন থেকে যদি ভাই মেনে থাকো তো বলো। বোনের ভালো মন্দ সব দেখার অধিকার আমার আছে। আমি বেঁচে থাকতে আমার বোন কষ্ট পাবে, তা আমি মেনে নিই কীভাবে? অরির চোখে জল চলে এলো। এই দুইজন মানুষ তাকে নিঃস্বার্থে ভালোবাসে, স্নেহ করে। হু হু করে কেঁদে উঠলো মেয়েটা। অনিতা বিচলিত হলো, জড়িয়ে ধরলো বোনকে। কি হয়েছে তার বোনের সাথে? অরি কান্না ভেজা কণ্ঠে বলল, আমি ভালো নেই আপু, মা বাবার বাধ্য সন্তান হতে গিয়ে নিজের জীবনের চরম ভুল করে ফেলেছি আমি। কি হয়েছে ররি? অরি তখনও কাঁদছে। অনিতা বেড়ে বসলো অরিকে, পানি খেতে দিল, চোখ মুখ মুছে দিল। অরি জবাব দিল, এখন বলো। আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে জাবির ভাই, পরে বলবো নি, এখন আপনি যান। অফিস একদিন মিস দিলে কিছু হবে না ওরি। তোমার সমস্যা আগে তোমার কাছে। আমি ফোন দিয়ে বলে দিচ্ছি, বাকিটা ওরা ম্যানেজ করে নেবে। তুমি আগে বলো কি হয়েছে। ভাইয়া, আমাদের বিয়েটা শুধু কন্ট্রাক্টের, এমপি সাহেব আবার মেনে নেয়নি। অনিতা আর জবির থমকালো। অরি বাবা মায়ের চয়েসের ওপর সব সময় গুরুত্ব দিয়েছে। যেখানে ভার্সিটি লাইফে সবাই প্রেম করে বেড়ায়, সেখানে সে বলেছে, আমার সবটুকু ভালোবাসা শুধু আমার হাজবেন্ডের জন্য, সেই ভাগ অন্য কাউকে আমি দিব না। সেখানে অরির কপালে শেষ পর্যন্ত এই লেখা ছিল। অনিতার চিন্তা বাড়ল, বোনের এখন কি হবে সেই নিয়ে। বোনের এত আশা এইভাবে শেষ হয়ে যাবে সে কল্পনাতেও আনতে পারেনি। তার ছোট বোনটা এমন ডিজার্ভ তো করে না। বিয়ের দিন থেকে কাল পর্যন্ত কি কি ঘটেছে সবকিছু বললো অরি। এতদিন এই কথাগুলো বলেনি, তবে আজ না হোক কাল তো অবশ্যই জানতো। তাছাড়া এই দুজন মানুষের নিকট থেকে অরি এত সব ঘটনা কখনো চেপে যেতে পারতো না। নিধি আর আসিফকে যেমন কোনো কথা না বলে সে থাকতে পারে না, তেমনি এই মানুষ দুটিও সব সময় তাকে সাহস জুগিয়েছে, তার কাছে অনুপ্রেরণা জুগিয়েছে। এদের কাছ থেকে লুকানো মানে নিজের ক্ষতি করা। অরির মুখ থেকে সব শুনে অর্নিতা বা জবির কি বলবে ভেবে পেল না। জবির ভাবুক ভঙ্গিতে বলল, বুঝলে শালিকা, তোমার এমপি সাহেব বেশ কনফিউজিং ক্যারেক্টার। তবে তুমি তার কন্ট্রাক্ট মেনে নিলে কেন? আদালতে মামলা করতে পারতে। এটা তো তোমাকে ঠকানোর মধ্যে পড়ে। এত দুঃখের মাঝেও অরি কিঞ্চিত হাসলো। ব্যাপারটা চাইলে অরি করতে পারত, কিন্তু লাভের লাভ কিছুই হবে বলে মনে তো হয় না। কারণ এটা বাংলাদেশ, ক্ষমতা কথা বলে এখানে, ন্যায় অন্যায় নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে অরি বলল, মিডিয়াতে কাজ করি আমি জাবির ভাই, এমপি সাহেবের ব্যাপারে যে পরিমাণ সুনাম আছে, এছাড়াও সে জনদরদিও বটে। আমার এইরকম একটা মামলা কোর্ট গ্রহণ করবে না। এছাড়া সবাই এখনো জানে না এমপি সাহেব বিবাহিত। আর চতুর এমপি সাহেব কন্ট্রাক্ট পেপারটাও নিজের কাছে রেখেছেন, আমাকে দিয়ে শুধু সাইন করিয়ে নিয়েছে। এখন আমি কেস করলে প্রমাণ লোপাট করতে তার 2 সেকেন্ডও লাগবে না। তাছাড়া আমার মুখের কথা ছাড়া আর কোনো প্রমাণ নেই আমার কাছে। উপযুক্ত প্রমাণ ছাড়া কোর্ট কোনো মামলা নিবেও না। উল্টো অত বড় একজন এমপিকে হয়রানি করার জন্য আমায় জেলে ভরে দিতে পারে।
কিন্তু লাস্ট দুদিনে তো এমপি সাহেবের পরিবর্তন চোখে পড়েছে। তোর প্রতি কেয়ারিং মনোভাব তার স্পষ্ট প্রমাণ। এইসব যে অভিনয় নয় তার কি গ্যারান্টি আছে? আপু, হতেই পারে এতে ওনার স্বার্থ জড়িত আছে। তাহলে এখন কি করা যায় শালিকা? হ্যাভ ইউ এনি আইডিয়া? একটা প্ল্যান করেছি জাবির ভাই, কিন্তু কতটুকু কাজে দেবে সেটা জানি না। অরি সব ঘটনা খুলে বলল। নিধি আর আসিফের সাথে প্ল্যানের ব্যাপারে বলল। প্ল্যানটা খুব একটা খারাপ না, কিন্তু এমপি সাহেব যে কিছু ধরে ফেলতে পারবে না এটা ভাবা অন্যায়। এমনি তো আর এমপি হয়নি, এরকম হাজার কূটনীতি দিয়ে ভর্তি তার মাথা। তবে অরি মাঝে মধ্যে ভাবে এমপি সাহেবের মাথায় তো থাকে শুধু রাজনৈতিক বিষয়কা ঝামেলা। কোথায় কি হলো না হলো এই বিষয়ে সকল খবর তার নখদ অর্পণে থাকে। তার মাথায় কি প্রেম ভালোবাসার কোনো কিছু ঢুকবে? যখন অরি শ্বশুর বাড়িতে ছিল তখন ওর ননদ তুষির থেকে তৃপ্তের ব্যাপারে সব জেনেছে। এও জেনেছে প্রেম ঘটিত কোনো বিষয়ে তৃপ্ত কোনোদিনও জড়িত ছিল না। তাহলে অরিকে না মানার কারণটা কি? সকলের ঠিক একটাই প্রশ্ন। ইভেন অর্ণিতা আর জাবিরও এই ব্যাপারটা বুঝতে পারছে না। প্ল্যান খুব একটা খারাপ না শালিকা, হেল্প লাগলে বলো। হেল্প লাগতে পারে জাবির ভাই। যদি আমাদের সাথে এমপির কখনো সরাসরি রাস্তাঘাটে সরাসরি দেখা হয়ে যায় তাহলে আমার সাথে একদম চিপকে থাকবেন। আপু, তুই খারাপ কিছু ভাবিস না। ওই বজ্জাত এমপিকে শায়েস্তা যে কোনো মূল্যে করতে হবে, না হলে আমার নামও অনিস্মিতা রওজা নয়। আমি আর কি মনে করবো রে পাগলি? তোর যা ভালো মনে হয় তাই কর, এতে তোর ভালো হলে আমি খুশি। তোর এই অবস্থা আমাদের কারোরই কাম্য নয়। মেঘলা আকাশে তারার অস্তিত্ব দেখা যায় না। এই সময়টাতে যেন তারাগুলো বেড়াতে যায়, মিটিমিটি আলো দেয় না। কালো অবানিশায় আকাশ ছেয়ে থাকে। কালো মেঘের ঘর্ষণে বাজ পড়ে, বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত একদিকে যেমন সুখের, অন্যদিকে তেমনি দুঃখ অভিশাপের। তৃপ্তের বসত বাড়ির দোতলায় মিডিয়াম সাইজের এই রুমটা আজকে ফাঁকা। রুমটাতে ধাক্কা দেওয়ার সাথে সাথে খুলে গেল। অন্ধকারে ছেয়ে আছে রুমটা। এক মানব প্রবেশ করলো সেথায়। খালি রুমটা মোটেও তার সহ্য হচ্ছে না। দরজা খোলার সঙ্গে সঙ্গে নীলি মিষ্টি সুবাসও ভেসে আসলো না সেখান থেকে। ঘুমন্ত কোমল মুখখানা না দেখতে পেয়ে মানবটি যেমন হাঁসফাঁস করে উঠল। বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা করে উঠল। এগিয়ে গেল বেডের নিকট, বালিশে মুখ দাবিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। এই বালিশ বিছানায় যেন অরির ঘ্রাণ লেগে আছে। মানবটি সেই সুভাষটুকু শুষে নিতে চাইল। বুকে ব্যথা একটুও কমল না, উল্টো অরিকে আরো কাছে পেতে চাইল। এখন অরিকে জড়িয়ে ধরে অনুভব করতে পারলে হয়তো শান্তি পেত। বিড়বিড় করে আওড়ালো, আমাকে পোড়াচ্ছ খুব মেয়ে। বুকের বাপাসের যন্ত্রণাটা বাঁধন হারা হয়েছে, আর নিস্তার নেই তোমার। ফিরে আসলে এমনভাবে চাপটে ধরবো পালানোর আর পথ খুঁজে পাবে না। একবার শুধু ফিরো, তোমাকে জ্বালিয়ে পুরি অঙ্গার করে ছাড়বো। বুকের ব্যথা কমার বদলে বাড়ছে। এখন না গেলেই নয়। অরির মুখখানা না দেখলে শান্ত হতে পারবে না। ফোন বের করে ছবি দেখলো। একটা না হাজারখানা ছবি সেথায়, পুরো একটা ফোল্ডার ভর্তি। কিন্তু মনের তৃষ্ণা কি চোখ দিয়ে মেটে? মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। অনেক ঘুমিয়ে আছে, এলোমেলো তার ঘুমানো। মাথায় একটা বালিশ আর পেটের নিকটে বালিশটাকে জাপটে ধরে ঘুমিয়ে আছে সে। নিঃশ্বাসের ভারী শব্দ শোনা যাচ্ছে শুধু। এমতাবস্থায় ব্যালকনি দিয়ে লাফিয়ে উঠলো সেই মানবটি। ব্যালকনি দরজা খোলা থাকায় সুবিধা হলো বেশ। রুমে প্রবেশ করলো। অরির নিকটে এক পা দুই পা করে এগিয়ে গেল। হাতে তার একটা স্প্রে। নিজের মুখটা চেপে রেখে অরির অরির নাকের কাছে স্প্রে করলো। নিঃশ্বাসের সাথে ভিতরে প্রবেশ করতে অরির কপাল কিছুটা কুঁচকে এলো, কিন্তু বুঝে ওঠার আগে নিস্তেজ হয়ে পড়লো। শাস্তি পেল মানবটি। স্প্রেটা নিজের পকেটে পুরে নিল। এবার কাউকে ফোন দিয়ে বলল, চলে যা, আমি আজকে এখানেই থাকবো। ফোন কেটে দিল। মানবটি গিয়ে অরির পাশ বরাবর শুয়ে পড়লো। অরির নিস্তেজ দেহখানা আগলে ধরলো। অরির ঘাড়ে নিজের মুখটা রেখে নেক স্মেল নিল। মেয়েলি মিষ্টি সুবাসে শান্তি অনুভব করলো। কিছুক্ষণ ওভাবে থাকার পর অরির মাথাটা নিজের বুকের কাছে রাখলো আর নিজের সাথে মিশিয়ে নিল অরিকে। একটু ফাঁকা রাখলো না। বুকের ব্যথায় হালকা হলো। মানবটি বিড়বিড় করে আবারও বলল, হৃদযন্ত্রটাও আজকাল বেইমানি করে। আমার জিনিসে আমার কথা শোনে না। তোমার সান্নিধ্য পেতে চাপ প্রয়োগ করে। লাগবে
জন্ম জন্মান্তরে আমার শুধু তোমাকেই লাগবে। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। এতদিন বৃষ্টি শেষে আজ আকাশ কিছুটা পরিষ্কার, সূর্যের কিরণ কিছুটা দেখা যাচ্ছে, পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, কিচিরমিচির করছে। এতদিন বৃষ্টিতে তারাও খুব একটা বের হয়নি বাসা ছেড়ে। আজকে যেন তারাও ঘুরে বেড়াচ্ছে, চারিদিকের খোঁজ খবর নিচ্ছে। অরির বদ্ধ রুমটা আলোকিত হয়েছে কিছুটা, জানালার পর্দার ফাঁক ফোকর দিয়ে আলো এসে রুমটাকে অন্ধকারের কালিমা থেকে বাঁচিয়েছে। অরির ঘুম হালকা হলো, মাথাটা ভার ভার লাগছে। বিছানায় হাত দিয়ে ফোনটা দেখতেই চক্ষু কপালে উঠল। আজকে অফিসে যেতে হবে, আর এখন 9টা বাজে। না, ফোনের অ্যালার্ম তো দেওয়াই ছিল, তাহলে আওয়াজ শুনতে পেল না কেন? হুড়মুড় করে উঠে পড়লো, এক দৌড়ে ওয়াশরুম। আবার 15 মিনিটের মাথায় গোসল সেরে বেরিয়েও পড়লো। আজকে আর হেয়ার ড্রাই করার সময় নেই, নিজের ব্যাগখানা নিয়ে বেরিয়ে পড়লো। দৌড়ের ওপরে আছে সে, একেবারে ডাইনিং টেবিলের নিকটে এসে পদচোগল থামিয়ে চেয়ারে বসে গেল। জাবির ভাই অফিসে চলে গেছে, অর্ণিতা তখন কিচেনে, আর ছোট্ট অলি চামচ দিয়ে সুজি খাচ্ছে। অরি হাঁক ছাড়লো। আপু তাড়াতাড়ি খেতে দে, অফিসে লেট হয়ে যাচ্ছে। এরকম মরার মতো পড়ে পড়ে ঘুমালে দেরি হবে না? 8টার সময় গিয়ে কতবার ডেকে এসেছে। মানুষ তো ঘুমে থাকলেও একটু হু হা করে, কিন্তু তুই কোনো আওয়াজও দিলি না। অরি অবাক হলো, কেমন ঘুম ঘুমিয়েছে আজকে। আলমের আওয়াজ শুনলো না, আপুর ডাকও শুনলো না। অরি তো আর জানে না যে ক্লোরোফর্মের প্রভাবে আজকে সে এতক্ষণ ঘুমিয়েছে। খাবার মুখে নিতে নিতে বলল, কি জানি আপু, আজকে কি হলো? অ্যালার্মের আওয়াজও শুনতে পাইনি। হয়তো চেনা পরিচিত জায়গায় এতদিন পরে এসেছি, তাই গভীর ঘুম হয়েছে। অর্ণিতা আর কিছুই বলল না, কাজে ব্যস্ত হলো সে। ওদিকে অলি এদের কথা বুঝলো না, ডাবঢাব করে তাকিয়ে খাবার মুখে বুঝছে সে। শেষে অলির খাওয়া হতেই উঠে দাঁড়াতেই অলি বলল, মাম্মা কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি সোনা, লক্ষ্মী বিয়ে হয়ে থেকো। অফিস থেকে ফিরে তোমার সাথে খেলা করব আমি। আচ্ছা। আপু আসছি, হ্যাঁ। অফিসে পৌঁছাতে বেশ দেরি হলো অলির। কি খেয়ে যে মরার মতো ঘুমিয়েছে আজ। তবে অফিসেও তো তার জন্য টর্নেডো বসে আছে। নিজের ডেস্কে একটু বসতে না বসতেই নিধি আর আসিফ এসে হাজির। অরি কোনো দিক না তাকিয়ে সোজা 2 হাত দিয়ে 2 কান বন্ধ করলো। নিশ্চয়ই দুজন গালি দিতে শুরু করেছে, কিন্তু একটু ফিসফিসও তো আঙুলের ফাঁক দিয়ে কানে পৌঁছাচ্ছে না। অরি চোখ দুটো বন্ধ করে রেখেছিল। নিধি হালকা ধাক্কা দিতেই চোখ মেলল। ওদের শান্ত দেখে কান থেকে হাতটা নামালো। আসিফ বলল, শালি, হাতে কান দিছস কেন? আর যাই হোক, আমরা ভালো মানুষ, অসুস্থ দামড়ি মেরে গালিগালাজ করি না। চুপ কর দামড়া পোলা কোথাকার। তুই নিশ্চয়ই ভয়ে জ্বর বাঁধিয়েছিলি। আমি তোকে বললাম না এমপি ব্লগও কিছু বলবে না। দেখ তুই সশরীরে আমাদের সামনে বসে আছিস। অরি আলকা ঠোক গিলল। আগের এমপি ভালো ছিল, এমপি সাহেবের চরিত্র কেমন পাল্টে যাচ্ছে। মানুষ বহুমুখী হয় কিভাবে, এমপিকে না দেখলে বোঝা যায় না। অরির এবার ভয় হলো, ভবিষ্যতে আর না জানি কি রূপ দেখাবে। বলল, কিছু তো বলেনি, কিন্তু যা করেছে তা কেন যেন হজম হচ্ছে না আমার। কি করেছে? অরি সব ঘটনা একের পর এক বলছে, সার্ভেন্টদের থেকে শুনেছে। ওর জ্বরের সময় এমপি ওর সাথে ও রুমেই ছিল, সেবাও করেছে কিছুটা। এটা মানতে একটু অরির কষ্ট হয়েছিল প্রথমে, কিন্তু বিশ্বাস না হলেও এটাই সত্য। ঘুম থেকে উঠেও প্রথমে এমপি সাহেবকে নিজের রুমে দেখেছিল। তবে রাতের ঘটনা তো অরি চিন্তাও করতে পারল না। সেই ঘটনা সম্পূর্ণ অজ্ঞাতই রয়ে গেল। নিধি আর আসিফও একটু অবাক হলো। আসিফ বলল, আরও কত কি যে দেখতে হবে। যাই হোক, এবার তাহলে আমাদের প্ল্যান কাজে দেবে। এমপি সাহেব অরিকে ভালো না বাসলেও তার প্রতি কিছুটা দুর্বল, যা তার কাজেই প্রকাশ পাচ্ছে। এখন খালি একটু জেলাস ফিল করানোর পালা, তাহলেই খেল খতম। ওদিকে পার্টি অফিসে বসে আছে তৃপ্ত, একটা ফাইলে চেক করছে কিছু। দেশে দুর্নীতির শেষ নেই, যে যেভাবে পারছে সেখান থেকে মেরে খাচ্ছে। দেশের কি হবে না হবে সেটা নিয়ে কারোর চিন্তা ভাবনা নেই, নিজেদের পকেট ভরতে পারলেই হলো। তৃপ্তের মাঝে মধ্যে খারাপ লাগে, দেশে কত দুর্নীতিবাজ নেতৃবৃন্দ আছে। এরাই যখন বিভিন্ন ইলেকশনে জিতে তখন কত বক্তব্য দেয়, এই করবে সেই করবে বলে বলে মুখে ফেলা তুলে ফেলে, কিন্তু জিতে যায় তখনই রূপ বদলিয়ে ফেলে। লালসায় জিভ দিয়ে জল ঝরে।
দেশের উন্নয়ন ঘটবে কিভাবে এতে? আর কতজনকে শাস্তি দিবে? 100 জনের মধ্যে 80 জনই কারাপ্টেড। তৃপ্ত ফাইলে চোখ বোলাচ্ছিল। এর মধ্যেই রুমে ঢুকে এলো নাইম। হাতে তার একটা কাঁচের জলের গ্লাস। ভাই ঠান্ডা পানি চেয়েছে, তাই আনতে গিয়েছিল। গরম যা পড়েছে, কয়েকদিন বৃষ্টিতে একটু ঠান্ডা ছিল, কিন্তু এতদিনে ঘরে থাকা দরুন সত্যি মামা দ্বিগুণ তেজ নিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। আর এতেই জনজীবনের দুর্দশা। ভাই পানি খাইয়ে আনেন। তৃপ্ত ফাইলটা বন্ধ করলো। কিছুর হিসাব মেলানোর চেষ্টা করছে। কোথায় খাবলা বাঁধিয়ে আছে সেটা খোঁজারই প্রচেষ্টা চালাচ্ছিল এতক্ষণ। তবে এমন ভাবে সব করা যে খুঁজে পাওয়া কষ্টকর। প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছিল সাবধানতার সহিত। পানির গ্লাসটা নাইমের কাছ থেকে নিল, ঢক ঢক করে খেয়ে নিল। ঠান্ডা পানিতে পেটের ভিতরে নাড়ি ভুঁড়িগুলো যেন শীতল হয়ে যাচ্ছে। ভাই কিছু মনে না করলে একটা কথা কই। বল। ভাই ভাবিরে সত্য কথা জানাইয়া দেন। সবকিছু তো আমাদের অনুকূলেই আছে। একটা কথা আছে, জানলেই তো সব গেলে সাধন হয় না। তাছাড়া বয়সও তো বাড়তেছে। তুই কি আমাকে বয়সের খোঁটা দিচ্ছিস? না না, কি কোন ভাই, আপনার কথা বলি নাই। আমার ও বয়স বাড়তেছে। আপনাগো মধ্য সব ঠিক হওয়ার সুবাদে যদি আমার ও একটা হিল্লে হয়, এই আর কি। সামনে নির্বাচন, আসতে বেশি দেরি নেই। এছাড়া ভুট্টা সাহেবের আগে ব্যবস্থা করে নেই, তারপর দেখা যাবে। অদ্ভুত নিয়মে সময় গড়ায়, থেমে থাকে না কারো আশায়। ঋতু বদলাতে শুরু করে। এখন আর হুটহাট বৃষ্টি হয় না, আর না আকাশ কালো মেঘে ছেয়ে থাকে। গ্রীষ্মের দাবদাহ কমে গিয়েছে অনেকটাই। শরতের আভাস দেখা যায় চারিদিকে। আকাশে পেঁচা তুলোর মতো শুভ্র মেঘগুলো ভেসে বেড়ায়। নীল আসমানে মেঘগুলোকে দেখতে অপূর্ব লাগে। নদীর ধারে কাশফুলগুলো ফুটতে শুরু করেছে। আর কিছুদিন পর নদীর ধারে শুধু সাদার সমারোহ ঘটবে। কাশফুলের ছোট কণিকাগুলো মৃদু বাতাসে ভেসে বেড়াবে। প্রকৃতি জানান দেবে নতুন ব্যস্ততার। ঋতুচক্রের আবর্তনে আমরা ক্লান্ত হই না। বছরে 6টা ঋতু, এত বছর ধরে দেহেও মনে প্রশান্তি জাগে। আর এটাই হলো প্রকৃতির লীলা। বিষণ্ণ মন নিয়ে অনি বসে আছে নদীর ধারের একটা ধাবাতে। সে একা নেই, আসিফ আর নিধিও আছে। তার হৃদয় বিষণ্ণতার অবশ্য কারণ আছে। এই তো আরেকদিন অরি কোনো কাজে রাস্তা দিয়ে যাচ্ছিল। পথে মধ্যে জাবির ভাইয়ের সাথে দেখা। নর্মালি কথাবার্তা চললো কিছু। রাস্তার অপর সাইডে এমপি সাহেবকে নজরে আসতে অরির জাবির ভাইয়ের সাথে একটু চিপকে থাকলো। হেসে হেসে কথা বললো। এমপি সাহেব এদিকে অবশ্য একবার তাকিয়েছিল, কিন্তু কোথাও রিয়াক্ট করেনি। এই নিয়ে দুশ্চিন্তায় আছে। এই ঘটনার পরেও কিছুদিন কেটে গেল। এর মধ্যে এমপি সাহেবের সাথে তেমন একটা দেখা হয়নি তার, না বাসার ভিতর আর না তো বাসার বাইরে। আরে চিন্তা করিস কেন? এমনও তো হতে পারে যে দুলাব্র অনিতা আপুর হাজবেন্ড মানে জাবির ভাইকে চিনে, এর জন্য কোনো রিয়াক্ট করেনি। হ্যাঁ তাই তো। আর আমারে তো তোরা দুজনে বলির পাঠা বানিয়ে রেখেছিস। বিষয়টা সেটা না, এমপি সাহেবের সাথে তো আমাদের বেশি দেখাই হয় না। এরকম হলে আমাদের প্ল্যান ঠিকঠাক ভাবে এক্সিকিউট হবে কি করে? অরির কথায় আসিফ নিয়ে চিন্তায় পড়ল। তাই তো, কিন্তু কিছু করার নেই। এমপি সাহেবও কাজে ব্যস্ত, আবার তারাও জব করে। দুই পক্ষেরই সময়ের বড্ড অভাব। তাছাড়া তারা তো তাও কাজের ফাঁকে গায়ে হাওয়া লাগিয়ে একটু ঘুরে বেড়াতে পারে, কিন্তু এমপি সাহেব তো তাও পারে না। তাহলে এমপির সামনে গিয়ে প্রতিদিন আমরা দুজনে হাত ধরে গিয়ে সালাম দিয়ে আসবো। আরে বলো, তুই চুপ থাক। সিরিয়াস ম্যাটারে তোর বাম হাত না ঢোকালে কাজ হয় না। আসিফ কিছু বলবে তার আগে চোখ গেল একটু রাস্তার ধারে। নদীটা মূলত রাস্তার পাশেই। এমপি সাহেব আর তার চামচা কোথাও থেকে যাচ্ছে মনে হয়। আসিফ অরির হাত ধরে উঠে দাঁড়ালো, এরপর বলল, সিরিয়াস ম্যাটারে বাম হাত না ডান হাত ঢোকাইছি তা এখনই বুঝতে পারবি। যদি আমার প্ল্যান এখন কাজ না দেয়, তাহলে কথা দিলাম বিয়ের পর তোমার সাথে একদিন পর বাসর করবো। আমার বাসরের দিব্যি রইল। অরিকে একেবারে হাত ধরে টেনে নিয়ে গেল আসিফ। হুট করে এমপির সামনে চলে আসার অভিনয় করলো। এমন আকস্মিক আগমনে তৃপ্ত কিছুটা অপ্রস্তুত হলো। নাইমের সাথে সে কথা বলে ব্যস্ত ছিল। আসিফ ভালোই অভিনয় করলো, বলল, সরি। আরে এমপি সাহেব যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তৃপ্ত চাইলো আসিফের দিকে। কণ্ঠটা একটু পরিচিত ঠেকলো বটে, তবে কিছু মনে করতে সরালো না। কিন্তু পাশে অরিকে দেখে ভ্রু কুঁচকালো।
তবে যখন দুজনের হাত ধরা দেখলো তখন কপাল শিথিল হলো। কপালের নীল রগগুলো ফুটে উঠতে শুরু করলো। কেন? এর কারণ কি? হয়তো রাগ। কানটাও কেমন রক্তবর্ণ ধারণ করেছে। ডাকে দাঁত চেপে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনারা? আমরাও ভালো আছি, আসি তাহলে। বলেই আসিফ দাঁত কেলিয়ে একটা হাসি দিল আর অরির ওষ্ঠদ্বয় প্রসারিত করে চলে গেল। নাইম নিজের হাতে থাকা পানির বোতলটা চিত্তের নিকট এগিয়ে দিতে বলল, সবাই সাবধান, অবস্থা বেশি ভালো ঠেকলো না, দ্রুত কাজ সাইডাতে ফেলেন। তৃপ্ত পানির বোতল নিল, কিছুটা খেলো, এরপর হাতের মুষ্টির তলে বোতলটা পিষতে পিষতে বলল, ঠিক বলেছিস তুই, এবার আর কোনো অপেক্ষা না, ডাইরেক্ট অ্যাকশন। অরি আর আসিফ ফিরে গেল নিধির নিকট। নিধি দূরে থেকে খেয়াল করেছে, তার একমাত্র দৃষ্টি ছিল এমপি সাহেবের উপর। সে কিরকম রিয়েক্ট করে তা দেখাই ছিল তার একমাত্র কাজ। এমপি সাহেবের হালকা রাগান্বিত মুখশ্রী খেয়াল করেছে সে। এটা দেখে অধরের কোণে হাসি ফুটে উঠল তার। আসিফ এসে বলল, কি রে, মিলল তো আমার কথা? আসিফ ফাঁকা আওয়াজ দেয় না, কাজেও করে দেখায়। এই প্রথম একটা কাজের কাজ করেছিস তুই, গুড জব, আই উইশ। আর জাস্ট কয়েকদিন এমপি দুলাব্রোর সাথে দেখা হোক, তারপরেই অরি রাস্তা ক্লিয়ার। সেদিনের পর আরেক ঘটনা, যার ফল এমপি সাহেবের এতদিনের দম্ভ অহংকার সব চূর্ণ বিচূর্ণ করে অরির নিকটস্থ এনেছিল। এই দিনটি ছিল অরির চরম অবাক হওয়ার দিন। তারপর থেকে বাকি দিনগুলো একই রকম কাটছে তার। অরি তো এমপি সাহেবের স্বরূপ গুনতে গুনতে ক্লান্ত। তার হাতের কর শেষ হয়ে যাচ্ছে, তবু এমপি রূপের শেষ হবে না। তো সেদিন বিকেলে আসিফ আর অরি কোথাও যাচ্ছিল। নিধি ছিল না তাদের সাথে। কোনো এক কারণে সেদিন সে অফিসে থেকে ছুটি নিয়েছিল। রাস্তায় তাদের সাথে দেখা হয় অরির বোন জামাই মানে জাবির ভাইয়ের সাথে। অলি আর অনিতাও ছিল সেথায়। বিকেলে একটু মেয়ে ও বউ নিয়ে বেরিয়েছিল সে ঘুরতে। এমপি সাহেব তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দূর থেকে অরিকে দেখে গাড়ি থামাতে বলে নাইমকে। অরিদের নিকট হতে কিছুটা দূরে গাড়ি থামায়। নেমে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে তো আর কথা শুনতে পারবে না, তাই এমন জায়গায় গাড়ি থামানো হয়েছে সেখান থেকে সে অরিদের সম্পূর্ণ কথোপকথন শুনতে পারছে। আসিফকে জাবির চেনে না, কিন্তু অনিতা চিনত, তাই জাবির স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, এটাকে? অরি ফ্রেন্ড বলতেই যাবে, হুট করে তার চোখ গেল আশেপাশে। এমপি দৃষ্টির সাথে তার দৃষ্টি একবার মিলল। এরপর নিজের ফ্রেন্ড শব্দটা গিলে খেয়ে বলে এর সাথে কিছু মশলাপাতি যোগ করলো। সুন্দর একটা হাসি দিল যা এমপির চোখ এড়ালো না। এরপর বলল, বয়ফ্রেন্ড। অনিতা আর জাভেদ অবাক হলো অরির মুখের কথা শুনে, আর আসিফ খুক খুক করে কেসে উঠল। অরি আসিফের নিকট চেপে বিড়বিড় করে বলল, আরে শালা এমপি সাহেব আছে, তোর কাছে বন্ধ কর। এরপর অরি জাবির আর অনিতাকে চোখের ইশারা দিল। ইশারা অনুযায়ী তাকাতেই যা বোঝার বোঝা গেল। জাবির একটু জোরে করেই বলল, আরে এখানেও দাঁড়িয়ে কথা না বলে চলো সামনের রেস্টুরেন্টে বসি, তারপর তোমাদের গল্প শোনাবো। অরি আর আসিফ ও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলল। যাওয়ার আগে আসিফ আরো একটা কাজ করলো। অরির হাত সে নিজের হাতের মুঠোয় নিয়ে চলল, আর এই জিনিসটা এমপি সাহেবকে আরো জ্বালিয়ে পুড়িয়ে দিল। নাইম বেচারাও শুধু কাহিনী দেখে গেল। ভাইকে সে আগেই সাবধান করেছিল, কিন্তু কাজের কাজে তার ভাই কিছুই করে উঠতে পারেনি তা ঢের বুঝতে পারছে। না করতে পারাটাই স্বাভাবিক কিনা। সামনে কত কাজ, নির্বাচনও তো সামনে। তৃপ্ত রেগে আছে নাইম জানে, তবু সাহস করে বলল, ভাই চলেন, আমরাও একটু রেস্টুরেন্টে যাই, আর একটু পরেই তো সন্ধ্যা হবে, আজকে আর খুব একটা কাজও নাই আমগো। তৃপ্ত নাইমের কথা কি শুনলো কে জানে, কোনো প্রত্যুত্তর না করে কালো মাস্কটা মুখে পড়ে নিল। এরপর গাড়ি থেকে বেরিয়ে রেস্টুরেন্টের দিকে হাঁটা ধরলো। নাইমও ছুটলো ভাইয়ের পেছন। রেস্টুরেন্টে অরিদের ঠিক পেছনের টেবিলটায় নাইমা তৃপ্ত বসে আছে। অরিরা কোনো রিয়াক্ট করেনি। তারা তো চায় এমপি সাহেব কাছে বসে সব শুনুক। এর মধ্যে ওয়েটার এসে কি খাবে না খাবে সব লিখে নিয়ে গেছে, আর অলিকে তৎক্ষণাৎ এক পিস পেস্ট্রি দিয়ে গেছে। না হলে বেচারি আবার ওদের কথার মধ্যে এটা ওটা বলতে শুরু করে দিত। কিন্তু খাওয়ার সময় সে গুড গার্ল, কোনো কথা বলবে না, তাই তো পেস্ট্রি দিয়ে বসিয়ে রেখেছে। জাবির এবার প্রশ্ন করলো, কতদিন চলে এসব? সে তো অনেক দিন জাবির ভাই, ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, বড়বেলার বয়ফ্রেন্ড আর শেষ বেলার স্বামী।
এতে আর নতুন কিছুই না, প্রায় হয়ে থাকে। তাছাড়া আপু তো আগে থেকেই জানতো। তুমি যে বিবাহিত এটা আসিফ জানে না এটা? সবই জানি ভাইয়া, কেমন বিয়ে এটাও জানি। আমার কোনো প্রবলেম নেই, এমন সম্পর্কের তো আগামাথা কিছুই নেই। যদিও অরিকে ডিভোর্স না দেওয়ার ভয় দেখানো আছে, তবুও সমস্যা নেই, আমরা কেস ফাইল করব। আর যাই হোক, একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করার মানেই হয় না। সবার ভালো থাকার অধিকার আছে। তাহলে আমি আর অরি কেন বাদ যাব এখান থেকে? ডিভোর্স শব্দটা কর্ণকুহর পর্যন্ত পৌঁছানো মাত্র তৃপ্তের অসম্ভব রাগ হলো। এতক্ষণ নিজেকে শান্ত রাখতে পারলে এখন আর সম্ভব হচ্ছে না। মন মস্তিষ্ক কেন জানি বলছে তোর জিনিস কেউ কেড়ে নিতে চাইছে, কিন্তু তৃপ্তেরও তো হাত পা বাঁধা, চাইলেও কিছুই করতে পারছে না। সামনের ইলেকশন নিয়ে আরো বড় সমস্যা। কিন্তু অস্মিতা নামক রমণীর জ্বালায় সে আর শান্তিও পাচ্ছে না। আর কিছু শোনা তার পক্ষে সম্ভব না। যেরকম দ্রুত পায়ে তার আগমন ঘটেছিল, ঠিক একই পদক্ষেপে প্রস্থান করলো। পিছনে ছুটলো নাইমো। তৃপ্ত বেরিয়ে যেতেই সবাই হেসে ফেললো। আসিফ বলল, কাহিনী কি বুঝলেন রাজীব ভাই? জমে ক্ষীর, চুলায় টকবক করে ফুটেছে, এখন শুধু নামানোর অপেক্ষা। কিরে, এবার বিশ্বাস হলো? আচ্ছাই হোক, এটা প্রচারণা না। তোর এমপি সাহেবের হয়তো কোনো রাজনৈতিক শত্রুতা বা ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, যার জন্য তোকে আলাদা রেখেছে। বিষয়টা সবাইকে ভাবাচ্ছে। হয়তো কারণ এমনটাই, অরের প্রতি যদি সে কিছু অনুভবই না করতো তাহলে রাস্তার ধার থেকে অবশ্যই ছুটে যেত না। তো সেখান থেকে অরের ফিরতে ফিরতে একটু দেরি হয়েছিল। একেবারে সবাই খেয়ে দিয়ে ফিরেছে। তবে আশ্চর্যের বিষয়, ড্রয়িং রুমে পা রাখতেই এমপি সাহেবের দেখা মিলল। লোকটা আজকে তাড়াতাড়ি চলে এসেছে। সবে 8টা বাজে, এমপি তো 10টা বা 11টা নাগাদ সে বাড়িতে ফেরে। তবে অরি বিষয়টাকে না দেখার মতো ধরে নিয়েই বুঝছিল। সিঁড়ির নিকটে পা রাখতেই যাবে, ভেসে আসলো সেই গম্ভীর কণ্ঠস্বর, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো খাওয়ার জন্য। অরি তো খেয়ে এসেছে, এখন আর খাওয়া তার পক্ষে সম্ভব না। তাছাড়া সারাদিন কাজকর্ম করেছে, এখন তার বিশ্রামের প্রয়োজন। তারা কথা বলার সময় নেই এখন এমপির সাথে, তাই সোজা সবটা জবাব দিল, খেয়ে এসেছি আমি। তা কার সাথে কে এলে? অরির এবার মনে হলো এমপি সাহেব তার সাথে ঝগড়া করার মধ্যেই আছে। খেতে কাজ নেই, এখন ঝামেলা লাগবে। এবার আর অরি সহজ জবাব দিতে পারলো না, বলল, সেটার জবাব দিতে আমি অবশ্যই বাধ্য নই। এমপি হয়ে এত দুর্বল মস্তিষ্কের হয়েছেন, আপনার তো লজ্জা থাকা উচিত। অবশ্য আমি আর কি বলবো, এমপি মন্ত্রীদের চরিত্রই এমন নির্লজ্জ। তৃপ্ত ফুঁসে উঠল, রাগে লিদি করে উঠল তার সমস্ত কায়া। চোখটা একবার বন্ধ করে নিঃশ্বাস নিয়ে আবার চোখ খুলতেই অরি নেই। সে এতক্ষণে নিজের রুমে চলে গেছে। এত রাগের মাঝে তৃপ্তের এবার একটু হাসি পেল। অরি যে তাকে মনে মনে ভয় পায় তা সে জানে, কিন্তু ওপর থেকে তা দেখাবে না। তাকে উল্টাপাল্টা কথা বলবে, আবার তাকেই ভয় পাবে। কি অদ্ভুত! এই তো এখনই 2-4টা কড়া কথা শুনিয়ে সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তৃপ্ত কি আর সহজে শান্ত হবে? আজ তো নিজের আরেকটা রূপ দেখিয়েই ছাড়বে। যাবে কোথায় পালিয়ে? অনেক দৌড় তো শুধু তার রুম পর্যন্তই। প্রকৃতি তার আপন লীলায় রূপরস বিলিয়ে চলছে। গগনের চাঁদ আর তারাগুলোও যেন আজকাল ভিন্ন ভিন্ন কথা বলে, হৃদয়ে ভিন্ন বাসনার সঞ্চার ঘটায়। আজ অরি যেন বিস্ময় হতবাক। এই দিনটিও যে তার দেখার ছিল, কে জানতো? সত্যি আজকে একের পর এক চমক পাচ্ছে সে। পাথরে ফুল ফোটাও যদি সে সচক্ষে দেখতো, তবুও বোধ হয় সে এরকম আশ্চর্যজনিত হতো না। তৃপ্তকে পাত্তা না দিয়ে তখন তো সে রুমে চলে এলো, এসেই ফ্রেশ হতে চলে গেল। যদিও এখনো তার ঘুমানোর টাইম হয়নি। টুকটাক আর্টিকেল লেখা, অফিসের কিছুটা কাজ করে তারপর ঘুমাবে সে। এই করতে করতে মোটামুটি তার রাত 12টা বাজবে। কিন্তু এখন সবে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 8টা বেজে 45 মিনিটে ঠেকেছে। ওয়াশরুম থেকে বেরোনোর পর সে সরাসরি ড্রেসিং টেবিলের ধারে এসেছে। সামান্য ময়শ্চারাইজার মুখে আলতো হাতে লাগাচ্ছিল, তখনই চোখ গেল বেডের নিকট। আয়না দিয়ে দেখছে সেটা। চোখের পাপড়িগুলোকে কয়েকবার ঝাপটা দিল। এ কি? তাও তো একই জিনিসই দেখছে। নিজেকে সম্পূর্ণ রূপ বিশ্বাস করতে পেছনে ঘুরল এবার। যেই লাউ সেই কদু, একই জিনিসও তো দেখছে। এমপি সাহেব বিছানা ঠিক করছে, তাও ঘুমানোর জন্য। তার বিছানা কেন ঠিক করছে? সে দয়ালু হলেও এতটাও না যে জনগণের বাড়িতে গিয়ে গিয়ে বিছানা পেতে দিয়ে আসবে ঘুমানোর জন্য। অবাক করা কণ্ঠেই অরি শুধালো, এ কি করছেন আপনি? দেখছো না বিছানা রেডি করছে? অরি তো চোখে দেখতেই পাচ্ছে
বিছানার বালিশগুলো ঠিক মতো রাখছে, আবারও বিছানা ঝেড়ে নিচ্ছে সুন্দরভাবে। কেন? তৃপ্ত কিঞ্চিত অসন্তুষ্ট হলো। এই মেয়ে এত প্রশ্ন করে, অবশ্য সেই প্রশ্ন করার মতোই কাজ করছে। স্বাভাবিক কণ্ঠেই জবাব দিল। বিছানার মানুষ রেডি করে কেন? আরে বিরক্ত হলো, ওর প্রশ্নেই তো ওকে করা হচ্ছে। রাত বিরাতে ওকে জ্বালাতে এসেছে এই বচ্চা তেমনিটা। আজকে তাড়াতাড়ি কাজ সেরে ঘুমাবে ভেবেছে, আর এখানে নাটক দেখতে হচ্ছে। একটু রাগী কণ্ঠে অরি বলল, তা তো আমিও জানি, ঘুমানোর জন্য। এক্স্যাক্টলি, ঘুমানোর জন্য। তো আপনি আমার রুমে এসেছেন কেন? ও, মনে হয় ভুল করে এসেছেন, তাই না? ঠিক আছে, আমি কিছু মনে করিনি। বিছানা গুছিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন, দরজাটা ওই দিকে। তৃপ্ত অবাক, একদমে কতগুলো কথা বলে ফেললো অরি। তবে অরিকে অবাক করে দিয়ে তৃপ্ত বলল, আগে না, আমি ঠিক জায়গায় এসেছি, আর বিছানাটাও আমার। এই না না, দুজনে ঘুমানোর জন্য রেডি করছে। দুজনের জন্য মানে? মানে আমার আর তোমার। অরির চোখগুলো রসগোল্লার আকার ধারণ করলো। একদিনেই কামাল করে দিয়েছে। সামান্য জেলেসের চক্করে এমপি সাহেব ওর রুম পর্যন্ত চলে এসেছে। আবার রেগে যদি ফায়ার হয়ে যায় তবে ওর গর্দানটাই না আবার নিয়ে নেয়। না না, এই সামান্যতা অরিকে গলে গেলে তো চলবে না, তাকে স্ট্রং হতে হবে। এমপি সাহেবকে নাকানি চুবানি খাইয়ে তবেই ক্ষান্ত হতে হবে। নাক টেনে কিছুটা শ্বাস নিয়ে অরি বলল, এমপি সাহেব, আমাদের বিয়েটা কন্ট্রাক্টের। বিষয়টা বারবার আপনাকে আমার মনে করিয়ে দিতে হয়। আপনিই বলেছিলেন আমাদের রাস্তা আলাদা, কেউ কারো ব্যাপারে কোনোদিন নাক গলাবো না। তাহলে এই রাতের বেলা আমার রুমে এসে এরকম করার মানে কি? এর উত্তরে তৃপ্ত যা দিল তাতে অরি হয়তো 2 মিনিটের জন্য কোমায় চলে গিয়েছিল। এমপি সাহেব যে এমনও বলতে পারে তার জানাই ছিল না। তৃপ্ত বলল, কিসের কন্ট্রাক্ট? বিয়ে করে একমাত্র বউকে কি কেউ কন্ট্রাক্ট দেয় নাকি? আমি কারো 2-4টে বিয়ে করবো নাকি? কিসের কন্ট্রাক্ট মানে? বিয়ের প্রথম দিনই তো আমি সাইন করেছি সেখানে। কই, আমার তো কোনো কন্ট্রাক্টের কথা মনে পড়ছে না। তোমার কাছে প্রমাণ থাকলে দেখাও। অরির কাছে তো কন্ট্রাক্ট পেপারটা নেই, সেটা তো চতুর এমপি সাহেবের কাছে। অরি এবার রেগে গেল। ক্ষিপ্র হয়ে এসে তৃপ্তের সামনে দাঁড়িয়ে বলল, একদম নাটক করবেন না আপনি। আমার লাইফটাকে হেল্প করে দেওয়ার জন্য আপনি এসেছেন, তাই না? ইচ্ছে হবে কন্ট্রাক্ট ম্যারেজ করবেন, আবার সেই কন্ট্রাক্টের কথা ভুলে যাবেন। সব আপনার মর্জি মতো চলবে। বেরিয়ে যান এই রুম থেকে, আপনার ঢং দেখার সময় নেই আমার। অরির কথায় তৃপ্ত রাগ হলো না। অরির এভাবে বলাটা কি স্বাভাবিক নয়? সে তো এই কাজগুলো করেছে, তবে তারও তো দোষ নেই। এগুলোর পেছনেও যে বেশ কয়েকটা কারণ আছে যেগুলো অরিকে বলা এখন সম্ভব না। তৃপ্ত অরির কপালে একটা টোকা মেরে বলল, যেমন বিয়ে হোক না কেন, বিয়ে করেছি মানে বউ আমার। বউকে নিয়ে থাকবো, খাবো, ঘুমাবো, আর যা যা মনে চায় তাই করব। তুমি বলার কে? তোমার মনে চাইলে তুমি রুম থেকে বেরিয়ে যেতে পারো, তবে আমার বউকে রেখে যাবে। এতদিন বউ ছাড়া ঘুমিয়েছে, কিন্তু আজ থেকে তা আর হচ্ছে না। অরির রাগ হচ্ছে, প্রচুর রাগ, কিন্তু রাগের তোপে কথাগুলো ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছে না। রাগের ফলে নাসিকার রন্ধ্র দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। তবু বলল, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি রুম থেকে। কথা হয়তো ভালো করে শুনতে পাওনি। বেরিয়ে যাওয়ার আগে বউকে দিয়ে যেতে হবে। তৃপ্ত তখন বেডে বসে আছে। অরি রুমের 2 সিটার সোফাটার থেকে একটা কুশন নিয়ে তৃপ্তের দিকে ছুরি মেরে বলল, এই যে আপনার বউ, এবার এটাকে নিয়ে ঘুমান, যা মনে চায় তাই করেন। তৃপ্ত কুশনটা ধরলো। অরি বেরিয়ে যেতে নিবে, তৃপ্ত ছুটে গিয়ে অরির হাতটা ধরলো। অরিকে টেনে ভিতরে ঢুকিয়ে সে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিল। এতক্ষণ শান্ত থাকলেও এবার একটু রাগী কণ্ঠে বলল, সাহস কিভাবে হয় আমার কথা অমান্য করার? এতক্ষণ কিছু বলিনি বলে ভেবো না যে এমপি সাহেব বদলে গিয়েছে। নিজের ফর্মে ফিরে আসতে আমার ন্যানো সেকেন্ডও সময় লাগবে না। কাজ থাকলে কাজ করো, আমি শুয়ে পড়ছি। আর কাজ না থাকে যদি, তাহলে চুপচাপ আমার পাশে শুয়ে পড়ো। তৃপ্তের কথায় অরির গা চলে যাচ্ছে, আবার প্রচুর কান্নাও পাচ্ছে। ঠেলে বেরিয়ে আসতে চাইছে কান্নাগুলো। হয়তো কিছু কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার আনন্দ বা নিজের সঙ্গে ঘটা বিষয়গুলো সে সহ্য করতে পারছে না। রাগী ভাবেই বলল, আমি আপনার পাশে মোটেও শুবো না, খারাপ লোক। রাত বেরাতে একটা মেয়েকে ডিস্টার্ব করছেন। মেয়ে কোথায়? সে বউ আমার। বুঝেছি, পাশে শুতে বলেছি বিধায় রাগ করেছ। তুমি তো জানোই আমি কত জনদরদি, কারোর কষ্ট আমি দেখতে পারি না। কষ্ট পেও না, আমার এই বুক তোমার জন্যই। তুমি ওখানেই ঘুমাবে, দরকার পড়লে আমার হৃৎপিণ্ড বের করে ওটার উপর ঘুমাবো। তৃপ্তের কথাবার্তায় অরি চোখ মুখ কুচকাল। আজকে
যে তৃপ্ত সারা রাত ওর সাথে ঝগড়া করার মুডে আছে তার বুঝতে বাকি নেই অরিন। তবে এত সহজে সে পাত্তা দিচ্ছে না। এখন আরো কথা বললে কথা বাড়বে, কিন্তু অরি সেটা চায় না। তৃপ্তের কথায় আর কোনো জবাব না দিয়ে নিজের ল্যাপটপখানা নিয়ে সোফায় বসলো। কাজ আছে তার। এরপরে আর দুজনে একজনও কথা বলেনি। তৃপ্ত তার কথা মতো শুয়ে পড়েছে। কিন্তু বিপত্তি তখন বাঁধলো যখন অরির ঘুমানোর সময় এলো। সোফায় ঘুমানো বা নিজে ঘুমানোর অভ্যাস নেই তার। তারপর সোফাটা 2 সিটার হওয়ার কারণে তার পক্ষে ঠিকভাবে ঘুমানো একেবারে সম্ভব না। অরি তৃপ্তির নিকটে এলো। তৃপ্তকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। তৃপ্তকে গভীর ঘুমে মনে হলো তার। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে সুইচের নিকট এলো। সামান্য চাপ প্রয়োগ করে বন্ধ করলো। বেডের একদম কিনারে ঘেঁষে শুয়ে পড়লো। এই প্রথমবারের মতো তো আর তৃপ্তের সাথে ঘুমাচ্ছে না। শ্বশুর বাড়িতে থাকাকালীনও একই রুমে একই বেডে ঘুমিয়েছে। কিছুক্ষণের মধ্যে অরির চোখের পাতা জুড়ে গভীর ঘুম নেমে এলো। আর এই সময়টুকুরই অপেক্ষাতে ছিল পাশের মানবটি। অরির ভারী নিঃশ্বাসের শব্দ শুনে সে চোখ মেলল। অরিকে মাঝখানে এত জায়গা রেখে শুতে দেখে খারাপ লাগলো তৃপ্তের। অরির নিকট এগিয়ে তাকে টেনে বুকে নিল। অরি কিছুটা নড়ে চড়ে উঠলো ঠিকই, কিন্তু চোখ মেলে তাকালো না। উল্টো তৃপ্তকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এটা দেখে তৃপ্ত হাসলো। অরির ললাটে ভালোবাসার উষ্ণ দিয়ে সেও চোখ বুঝলো। ভালো ঘুম হবে আজ, এখন থেকে হয়তো প্রতিদিনই। সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে গেল অরির। বেডসাইডে হাতড়িয়ে ফোনখানায় সময়টা একবার চেক করে নিল। না, এখনই সময় হয়ে ওঠেনি ওঠার। আরো একটু ঘুমিয়ে উঠবে পরে। একটু নড়ে চড়ে আশেপাশে একটু চোখ বোলালো। এমপি সাহেব তার পাশে নেই, উঠে গিয়েছে নিশ্চয়। প্রশান্তিতে আবারও চোখে মুদলো অরি। আরো একটু চোখকে রেস্ট দেওয়া যাক। সারাদিনে তো বেচারা 7 কি 8 ঘন্টা ব্যতীত আর একটু রেস্ট করতে পারে না। অসময়ে কষ্ট হলেও খুলে রাখতে হয়। ঘড়ির কাঁটা যখন 8টার কোঠায়, তখন এমপি সাহেব পরিপাটি হয়ে অরির রুমে এলো। অরি তখন একটু চোখ বোঝার নাম করে আবারও ঘুমে তলিয়ে গিয়েছিল। তৃপ্ত একদম অরির নিকটে গিয়ে দাঁড়ালো। অরির নিকটে কিছুটা ঝুঁকে ওষ্ঠ স্পর্শ করলো অরির কপালে। মৃদু স্বরে ডাকলো, বউ, ও বউ, উঠো, এখন অফিসে লেট হয়ে যাবে তো। তৃপ্তের ডাকে অরি চোখ মেলে তাকালো। প্রথমেই চোখে পড়লো তৃপ্তের বদন। তখনই মনে পড়ে গেল কালকে রাতের কথা। কি ভেবেছে কি বজ্জাত এমপি সাহেব! সে কিছুই বুঝতে পারেনি কালকে। সে শোয়ার কিছুক্ষণ পর সাহেব তাকে জড়িয়ে ধরেছিল। অরি সব জানে। পাশে কাঙ্ক্ষিত মানুষটি ঘুমিয়েছিল কালকে। এত সহজে কি তার ঘুম ধরবে? সে তো মটকা মেরে পড়েছিল এমপি সাহেব কি করে তা দেখার জন্য। তবে এমপি সাহেবের কার্যকলাপ তাকে প্রশান্তি দিয়েছে। এর জন্য তো শক্ত করে জড়িয়ে ধরেছিল তৃপ্তকে। এমপি সাহেবের হৃৎপিণ্ডের আওয়াজও শুনতে কালকে ঘুমিয়েছে সে। তবে এমপি সাহেব নিশ্চয়ই ভেবেছে অরি ঘুমের ঘোরে অমন জাপটে ধরেছিল। কিন্তু ব্যাপারটা তো তা নয়। সেও চোরের উপর বাটপারি করে দিয়েছে। অরি এক ধ্যানে তাকে এইসব কথা ভেবে যাচ্ছিল। আর ওদিকে তৃপ্ত ভাবছে, তাকে দেখলেই তো অরি কেমন খ্যাক খ্যাক করে ওঠে। কিন্তু আজকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছে? তৃপ্ত একটু বাঁকা হাসলো। অরির সাথে মজা নেওয়া যাক তাহলে, বলল, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে এইভাবে তাকিয়ে থেকে তা বোঝানোর প্রয়োজন নেই। মুখে বললে বেশি খুশি হব। বলি তৃপ্ত নিজের পাঞ্জাবির হাতাখানা আরো একটু গুটিয়ে নিল। তবে অরির কথাটুকু কানে পৌঁছাতে কপাল একটু কুঁচকাল। সে তো একটু তাকিয়ে দেখছিল শুধু, আর নিজেও ওর কপালে চুমু খেলো। হ্যাঁ, অরি তৃপ্তের স্পর্শ পেয়েই জেগে গিয়েছিল। এমপি সাহেব আর কি কি করে সেই অপেক্ষাতেই ছিল। অরি উঠে বসতে বসতে বলল, কারো সুযোগ নিতে আপনার লজ্জা করে না? আমার ঘুমের সুযোগ নিয়ে আপনি আমার অনুমতি না নিয়ে আমার কপালে স্পর্শ করলেন কেন? তৃপ্ত বুঝলো অরি জেগেছিল তখন। তাতে ওর কি? ওর বউ, ও যা খুশি তাই করবে। তৃপ্ত জবাব দিল, সুযোগ নেব কেন? আর অনুমতির কথা যদি বলি তাহলে বিয়ের দিনই পেয়ে গেছে। আর শুধু কপাল কেন, যেখানে যেখানে মনে চাইবে সেখানেই স্পর্শ করব। অরি মনে মনে ভাবলো, এই এমপি সাহেবের চেয়ে আগের এমপি কত ভালো ছিল। এখন খুব একটা রাগ করে বলেও না। ঘুরে ফিরে ওদের বিয়ের কথা ও যে তার বউ মনে করিয়ে দেয়। অরি বুঝলো কথা বললে এখন আরো কথা বাড়বে। তাই অরি ওখানেই থেমে গেল। উঠে তৃপ্তকে পাশ কাটিয়ে চলে গেল। জামা কাপড় নিতে ভুললো না। অফিসে যেতে হবে তার।
তাই একেবারে গোসল ছেড়ে বের হয়েছে। গোসল সেরে বের হয়ে অরি যেন হাঁপ ছেড়ে বাঁচল না। এমপি সাহেব রুমে নেই। পরিপাটি হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চপল পায়ে রুম ছেড়ে বের হলো অরি। নিচে আসতেই ঘটলো আরেক বিপত্তি। নাক বরাবর হেঁটে দরজা দিয়ে বের হতেই যাবে, ভেসে আসলো গম্ভীর কণ্ঠ। দাঁড়াও, ব্রেকফাস্ট করে তবেই বের হবে। ব্যাস, হাঁটা থামালো অরি। ঘুরে দেখলো তৃপ্তকে ডাইনিং টেবিলে। এর মধ্যে তৃপ্তের আরেক উক্তি শোনা গেল। বলল, শুনতে পাওনি? দ্রুত এসো। অরি আর ঝামেলা বাড়ালো না, এক প্রকার দৌড়ে টেবিলে চলে গেল। গিয়ে চক্ষু তার চরক গাছে। তেলে চুপচুপে পরোটা দেখা যাচ্ছে মেনুতে। আর সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো এমপি সাহেবের প্লেটেও একটা পরোটার ডিম পোচ। এটা বিশ্বের কত নম্বর আশ্চর্য হবে? অরি তা বুঝে উঠতে পারলো না। তৃপ্ত অরিকে নিজের প্লেটে তাকিয়ে থাকতে দেখে বুঝলো আসল কাহিনী। বলল, তাকিয়ে থাকার কিছু নেই। বউয়ের যখন পছন্দ তখন দু একদিন ডায়েট ব্রেক করাই যায়। তাকিয়েছো কেন আমার প্লেটে? আমার প্লেট থেকে খেতে চাও নাকি? এ কথা শুনে অরি মুখ একটু বাঁকালো। নিজের প্লেটে থাকা রুটি ছেড়তে ছেড়তে বিড়বিড় করে বলল, দরকার পড়লে বিষ খাবো, তবুও আপনার প্লেট থেকে খাবো না। সব যখন শোনা যাচ্ছে তাহলে অমন করে বলার মানে কি? আর আমার প্লেট থেকে শুধু খাবার না, ভবিষ্যতে আরও অনেক কিছু শেয়ার করতে হবে তোমার। পুরো তুমিটাকে শেয়ার করতেও আর বেশি দিন বাকি নেই মিসেস। বললেই হলো সরকারি জিনিস পেয়েছেন আমায়। হ্যাঁ, সরকারি না, তবে নিজস্ব জিনিস তো বটে। আর নিজের জিনিসের সাথে যা খুশি তাই করলে কারোর কোনো কিছু বলার সাহস থাকে না, জানো তো ব্যাপারটা। শরৎকাল হলো 6 ঋতুর মধ্যে এক অন্যান্য ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস জুড়ে এই ঋতু বাংলার প্রকৃতিকে সাজিয়ে তোলে নতুন রূপে। বর্ষার অবিরাম বৃষ্টির পর আকাশ হয় নীলচে পরিষ্কার। সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। সকালে হালকা শিশির পড়ে আর বাতাসে থাকে এক স্বস্তিকর শীতলতা। শরৎকালে দিগন্ত জোড়া কাশবন যেন প্রকৃতির আপন খেলা। কাশফুলের শুভ্রতা আকাশে সাদা মেঘের সঙ্গে মিশে যায়। চারপাশে ভেসে আসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ। এই ঋতুতেই দিনের আকাশ থাকে রৌদ্রোজ্জ্বল আর রাতের আকাশ ভরা থাকে জ্যোৎস্নার আলোয়। শরৎকাল প্রকৃতির মতো মানুষের মনকেও করে তোলে শান্ত আর প্রশান্ত। পাখির কলকলালি, কাশফুলের দৌড় আর আকাশের বিশালতা সব মিলিয়ে এই ঋতু এক অপার্থিব সৌন্দর্যের বার্তা নিয়ে আসে। বাংলার গ্রামগঞ্জে শরৎকালে নানা উৎসব ও আনন্দে আয়োজন দেখা যায়। এই ঋতু প্রকৃতি ও মানুষের এক মধুর সহাবস্থানের ঋতু। তবে শরৎকালের বর্তমান ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কাশফুলের সহিত ছবি তোলা। প্রতি বছরে ঝাঁকে ঝাঁকে তরুণ তরুণীগণ এই কাজে লিপ্ত থাকে। একদিন হলেও তারা কাশফুল নিয়ে রঙ্গ তামাশা করবে। অরিও তার ব্যতিক্রম নয়। সাংবাদিকদের জীবনে ছুটি খুব একটা থাকে না। যখনই কোনো চাঞ্চল্যকর খবর আসে তখনই ছুটে বেড়াতে হয় তাদের। তবু আজকের দিনটাই 3 বন্ধু মিলে ছুটি নিয়েছে। শরতের কাশফুলের সহিত আলোচনা করতে যাবে তারা। তবে আজকে শুধু তারা 3 জন নয়, নিধির উঠবি তাশরিফ আর আসিফের উঠবি তমাও আসবে। ওদের মধ্যে বেচারা অরি সিঙ্গেল যাচ্ছে। সিঁদুর রঙের একটা শাড়ি পরে নিয়েছে অরি, কানে ঝুমকো পরে নিয়েছে, মুখে হালকা একটু প্রসাধনী লাগিয়েছে। সামান্য উঁচু একটা হিল পরে বেরিয়ে পড়ল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অরিরই দেরি হলো। বাকি সবাই এসে পড়েছে। অরি গিয়ে কুশল বিনিময় করলো তাশরিফ আর তমার সাথে। নিধি অরিকে বলল, খুব একটা তো সাজগোজ করিস না, তাও দেরি হলো তোর। অরি আর কি জবাব দেবে? বেশি তো সময় লাগেনি তার, শাড়িও পরার অভ্যাস আছে। তবু যে কিভাবে সবার শেষে এসে পৌঁছালো কে জানে। বলল, ওই একটু দেরি হলো আর কি। চল ছবি তুলি এবার, সূর্য ডুবে গেলে ভালো ছবি আসবে না আবার। অরি, নিধি, তমা ছবি তোলায় ব্যস্ত আর তাদের ছবি তুলে দিচ্ছে তাশরিফ আর আসিফ। জায়গাটাতে আরো লোকের সমাগম আছে যারা তাদের মতোই ছবি তুলতে এসেছে বা শরতের বিকেলে সময় কাটাতে এসেছে। এর মধ্যে অনেকেই আর চোখে অরির দিকে তাকাচ্ছে, ফিসফিস করে একে অন্যকে কিছু একটা বলছে। অরি বুঝতে পারলো কি নিয়ে এরা আলোচনা করছে। আলোচনা করাটা অস্বাভাবিক কিছু না। মুহূর্তের মধ্যেই তো ক্লিপটুকু ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু এর আগে পরের ঘটনা তো আর সবাই জানে না। যদিও আসল কাহিনী নেটে পাবলিশ করা হয়েছে, সবাই তো তা দেখার প্রয়োজন মনে করেনি হয়তো। সেদিন অরি এমপি সাহেবের সাথে নাস্তা সেরে চলে যায় অফিসে। নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়ে। হুট করে বসের ডাক পড়ে। অরি ভদ্র মেয়ের মতো বসের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায়।
বসের কেবিনে যাওয়ার পর তাকে আদেশ দেওয়া হয়, উর্স্মিতা, তোমাকে এমপি আহনাফ তাজওয়ার তৃপ্তির ইন্টারভিউ নেওয়ার জন্য আজকে একবার যেতে হবে তার অফিসে। অরির তখনই মাথায় আসে সেবারের প্রেস মিটের কথা। কি উদ্ভট প্রশ্ন করে ফেলেছিল সে। আবার কি কি না কি জিজ্ঞেস করে ফেলবে, বলা তো যায় না। কিন্তু বসের আদেশ অমান্য করা খারাপ দেখায়। তাও বলল, আজই যেতে হবে, আমার তো ট্রিপ গোছানো নেই স্যার। আমি জানি তুমি পারবে উর্স্মিতা, হঠাৎ করে সব ঠিক হলো। আমি তোমার উপর ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না এই মুহূর্তে। তবুও স্যার। কোনো কিন্তু নয়, আমি জানি তুমি সব পারবে। 1 ঘন্টার পরে বেরিয়ে পড়ো। আসিফকে বলে দিচ্ছি আজকে ক্যামেরার দায়িত্ব ও থাকবে, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না তোমার। ঠিক আছে স্যার। অরি নিজের জায়গায় আবারও চলে গেল, কাজে মন দিল। এমপি সাহেবকে কি কি প্রশ্ন করবে মনের মধ্যে কিছু সাজিয়ে নিল। এর মধ্যে আসিফ হন্তদন্ত হয়ে এলো অরির কাছে। অরির 2 ডেস্ক পরে নিধিও কাজ করছিল। আসিফকে ছুটে অরির কাছে আসতে দেখে সেও এলো। আসিফ বলল, এমপি সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য যেতে হবে। আমার ভয় করছে, সেদিন তোর সাথে আমাকে দেখেছে, আজকে দেখে না জানি কি করবে। আসিফের কথায় অরিরও একটু ভয় লাগলো। এমপি সাহেব না আবার রেগে যায়। ভয় লাগা সত্ত্বেও অরি বলল, আরে কিছুই হবে না, চল যাই। সাবধান, সেবারের মতো আবার কিছু করিস না, না হলে আমার বাসায় এসে আবার তোর ঘাঁটি গাড়তে হবে। নিধির দিকে অরি একটু চোখ গরম করে তাকালো, তবে কিছুই বলল না। আসিফকে উদ্দেশ্য করে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে, জ্যামে পড়লে আরো অনেক দেরি হয়ে যাবে পৌঁছাতে। 40 মিনিটের মাথায় আসিফ আর অরি এসে পৌঁছালো এমপি সাহেবের কার্যালয়ে। আসিফ অরিকে উদ্দেশ্য করে বলে, তুই ভেতরে যা, আমি একটা পানির বোতল কিনে নিয়ে আসি। অরিও মাথা নাড়িয়ে ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। তবে চাইলে কি আর গার্ড ঢুকতে দিবে? আগে ওর আইডেন্টিটি চেক করে তারপর এমপি সাহেবের সামনে যে আসার কথা অরির ফোনে সেটাও চেক করে। এবার ভেতরে ঢুকতে দেয়। অরিকে করিডোরের ছোট্ট একটা বসার জায়গায় গিয়ে বসে। অবশ্য সাংবাদিকরা যে এসেছে এমপি সাহেবের সাথে দেখা করতে সেই খবর অফিসের একজনকে বলে দিয়েছে। সে গিয়ে এমপি সাহেবের থেকে অনুমতি আনার পর এমপি সাহেবের রুমে ঢুকতে পারবে। লোকটা গিয়ে প্রথমে নাইমকে বলল। নাইম বাইরে উকি দিয়ে দেখলো অরিকে। দেখা মাত্রই ছুট লাগালো ভাইয়ের কেবিনে। তৃপ্ত তখন নিজ কাজে মগ্ন। আসিফ তড়িঘড়ি করে বলল, ভাই, ভাবি আইছে, আপনার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, মনে হয় ভাবি নিবে আজকে। তৃপ্ত অবাক হলো না, ও জানতো আজকে অরি আসবে। ওই তো সব ব্যবস্থা করলো। ইন্টারভিউ ব্যাপারে যখন অরির অফিসের বস যখন ফোন দিয়েছিল তখন সে বলে দিয়েছে অরিস্মিতার কাছে সে ইন্টারভিউ দেবে, তাকেই যেন পাঠানো হয়, এছাড়া সে দিবে না। নাইমকে সে আগেই বলেছিল আজকের ব্যাপারে, তবে অরি যে আসবে সেটা বলেনি। তাই তো নাইম ছুটে এসেছে খবর দিতে। তৃপ্ত নাইমকে বলল, পাঠিয়ে দে তোর ভাবিকে। ভিতরে যান ভাবি, ভাই অপেক্ষা করতেছে। অরি একটু অবাক হলো, সে যে এমপি সাহেবের বউ এই কথা এই লোক জানে। তবে অরি কিছু জিজ্ঞেস করলো না, শুধু বলল, আর একজন আসবে, সে আসলে পাঠিয়ে দিয়েন। নাইম ভদ্র ছেলের মতো মাথা নাড়ালো। এখন তো আর ভাই রুমেও যাওয়া যাবে না, আবার ভাবিও দায়িত্ব দিয়ে গিয়েছে। অপেক্ষায় রইল কারোর আসার, যে আসলে তাকে ভাইয়ের কেবিনে পাঠাতে হবে। তৃপ্তের রুমের নিকটস্থ এসে অরি প্রথমে দরজায় নক করলো। দরজাটা ভিড়ানোই ছিল। এরপর দরজাটা হালকা ঠেলে দেখল এমপি সাহেব ফাইলে মগ্ন। গলার স্বরটা হালকা উঁচুতে উঠিয়ে জিজ্ঞেস করলো, মে আই কাম ইন স্যার? কাম ইন। অরি এসে তৃপ্তের সামনের চেয়ারটিতে বসলো। ওরা তো এখানে বসে ইন্টারভিউ নিবে না, এমপি সাহেবের অফিসে রুমে রাখা সোফাটাই বসে নিবে। কিন্তু আসিফ এসে পৌঁছে নিক। অরি নিজের ফোনটা হাতে নিল। এর মধ্যে এমপি সাহেবের কণ্ঠ নিঃসৃত কিছু কথা ভেসে আসলো। হৃদয় যে ঢুকে পড়েছ, তার জন্য তো অনুমতি নাওনি, তাহলে সামান্য রুমে ঢোকার জন্য অনুমতি নেওয়ার কি প্রয়োজন? অরি মাথা তুলে চাইলো। এমপি সাহেব ফাইল হাতে ওর দিকেই চেয়ে আছে। অরি কি উত্তর দেবে ভেবে পেল না। তৃপ্ত হাতের ফাইলটা রেখে মন কারা একটা হাসি দিল। এইরকম হাসি সে সহসা দেয় না, ইভেন পাবলিক প্লেসে তো একেবারেই নয়। তার এই হাসি দেখলে আর কার না জানি দেহ হতে মন আলাদা হয়ে যায়। তৃপ্ত কণ্ঠে খানিকটা দুষ্টুমির আভা এনে বলল, মিস করছিলে বলছি বউ? একদম থাকতে পারছিলে না, তাই তাড়াতাড়ি চলে এলে। অরি ভ্রু যুগল কুচকে এলো।
বাসায় না হয় ঠিক ছিল, অফিসে এসো এই লোক এমন কথা বলবে? এমপির এই বদমাইশ লোক তো অরে মানতে পারছে না, তাকে গলানোর জন্য এসব বলছে। অরে রাগ এত সহজে পানি হবে না। কয়েকটা মাস সে কি পরিমাণ কষ্টে কাটিয়েছে। একই তো নিজের বাড়ি থেকে চলে এসেছে, আর ওপরে এমপি সাহেবের ইগনোর। তার বুঝে কষ্ট হয়নি? মনের কথাগুলো মনের কবরে পুঁতে দিয়ে অরি বলল, আমার এত খারাপ দিন আসেনি যে আপনাকে মিস করব। আমার আবার মিস করার লোকের অভাব আছে নাকি? তৃপ্তির ভেতরে কিছুটা জ্বলন ধরল। বউ তার সামনে বলছে তার মিস করার লোকের অভাব নেই, তাকে মিস না করে অন্যদের করবে। এটা কিভাবে মানবে সে? কোন শয়তান নাড়া দিয়েই তার মাথায় কন্ট্রাক্ট ম্যারেজের ভূত এনেছিল? তাকে পেলে এখন তৃপ্ত আছাড় মারত, কিন্তু এছাড়া আর তো কোনো উপায়ও ছিল না। পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, তবে তাদের অনুকূলে আছে অনেকটাই। তাই তো অরির সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টা মাথায় আনতে পেরেছে। কিন্তু এইটুকুতেই তো এই মেয়ের কি অবস্থা! উঠতে বসতে তাকে কন্ট্রাক্টের কথা শোনায়, আবার বয়ফ্রেন্ডও জুটিয়ে নিয়েছে। ভাগ্য ভালো, ডিভোর্স পেপারটা এখনো পাঠায়নি। আগেই সে বউয়ের কাছে নিজেকে সঁপে দেওয়ার কথা ভেবেছে, না হলে কি হতো তার? এমপির গায়ে প্রত্যাখ্যানের ট্যাগ লাগতো। নাইমকে একটা ধন্যবাদ দিতে হবে, বেচারা বারবার বলেছে ভাবির সাথে সব ঠিক করে নেন। তৃপ্ত কিছু বলতেই যাবে, আবারও দরজায় টোকা পড়লো। তৃপ্ত ভেতরে আসতে বলতেই আসিফ ভেতরে প্রবেশ করলো, হাতে তার একটা ক্যামেরা। তৃপ্ত তাকালো আসিফের দিকে, মুহূর্তেই জল শক্ত হয়ে এলো। এই ছেলেটাই যত নষ্টের করা। এর মাঝে অরি বলল, এমপি সাহেব সোফায় এসে বসুন। অরির কথা মতো তৃপ্ত উঠলো, পাঞ্জাবিটা ঠিকঠাক করে নিল, হাত দিয়ে চুলগুলো ঠিকঠাক করে নিল। অরিও গিয়ে সোফার এক সাইডে বসে পড়লো। এরপর অরি নিজের কাজ শুরু করলো। আসিফও নিজ কর্মে ব্যস্ত, যদিও তার মনের মধ্যে ভয় কাজ করছে এমপি সাহেবকে দেখে, কিন্তু কি আর করার, কাজ তো কাজই করতেই হবে। ওদিকে তৃপ্তের আসিফকে দেখে রাগ হলেও সেটা মনের মধ্যে চাপা দিয়ে রেখেছে, মুখে একদম প্রকাশ করা যাবে না। অরি টুকটাক যা প্রশ্ন করছে খুব স্বাভাবিকভাবে ক্যামেরার সামনে তৃপ্ত তার জবাব দিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর অরি এইবার তৃপ্তের ব্যক্তিগত টপিকে ঢুকলো। সবারই এই ব্যাপারে কৌতূহল থাকে, আর সেখানে তৃপ্ত কম বয়সী হ্যান্ডসাম একজন এমপি, তাকে নিয়ে মেয়েদের কৌতূহলের অন্ত নেই। অরি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, তা এমপি সাহেব কবে বিয়ে করছেন? বিয়ে করলেই তো হবে না, অবশ্য যোগ্য মনের মতো মেয়ে তো খুঁজে পেয়েছে। সে রাজি হলেই আপনারা সবাই দাওয়াত পেয়ে যাবেন। ক্যামেরার সামনে তাকিয়ে তৃপ্ত কথাগুলো বলল। অরি ভাবলো, এ আবার কার কথা বলছে? থাক, যার কথা মনে হয় তার কথাই বলুক গা, এসব ভাববে না একদম। অরি তৃপ্তের কথা শেষ হতেই আর বলল, আর এত বড় সাহস আছে কার যে এমপি সাহেবের প্রস্তাবে রাজি হবে না? তাহলে আপনাকে কি বলছি, বিয়ে করবেন আমাকে? না না, এ আবার কি প্রশ্ন? তাছাড়া ম্যারিড। অরির মুখে ম্যারিড শব্দটা শুনে তৃপ্তের ভালো লাগলো। সকলের সামনে এতদিন স্বীকার করলো অরি। অবশ্য অরির এতদিন জানানোর মতোই গেছিল। তৃপ্ত ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা বজায় রেখে বলল, এই তো আপনি এখন আমাকে রিজেক্ট করলেন, তাহলে দেখলেন তো কারোর সাহস আছে এমপির প্রস্তাব নাকচ করার? আমি একজন সাধারণ মানুষে, সবার মতো। এমপি হচ্ছে বলে কি আমাকে রিজেক্ট করবে না? এটা তো ভুল কথা। এখনই তো আপনি সসম্মানে আমাকে না করে দিলেন। অরি জবাব দেওয়ার মতো কিছু পেল না, ধরে করে অন্য টপিকে চলে গেল। এরপর ঠিকঠাক ইন্টারভিউ কমপ্লিট করলো, সবই ঠিক ছিল। কিন্তু কে বা কারা যেন এই ইন্টারভিউ থেকে ছোট ক্লিপস নিয়ে বিভিন্ন রিলস বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেখানে শুধু এতটুকু দেখা যাচ্ছে যে এমপি সাহেব প্রস্তাব দিচ্ছেন আর অরি প্রস্তাব না করে দিচ্ছে। কিছু অজ্ঞ মানুষের জন্য হয় এই সমস্যা, আগেই পরে না দেখে শুধু ওই রিলসের কথায় বিশ্বাস করে নিয়েছে। তাই তো অরিকা এখন ওর নামে জনগণের মুখে ফিসফিসানি শুনতে হচ্ছে। অবশ্য সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছে তারা কিছু বলেনি। নিধি আর চুপ থাকতে পারলো না, ও অরিকে টেনে নিয়ে গেল ওই মেয়েগুলোর নিকটে যারা অরিকে দেখে ফিসফিস করছিল একে অন্যের সাথে। নিধি অরিকে দেখিয়ে বলল, ওর ব্যাপারেই তো তোমরা কথা বলছো তাই না? এমপি সাহেব শুধুমাত্র উদাহরণ দিয়েছিল, আর ও অলরেডি ম্যারিড। তোমরা ক্ষেপে আছো যে ব্যাপারে, ওটা ঠিক না। না জেনে শুনে অন্যের ব্যাপারে মন্তব্য করাও কিন্তু ক্রাইম, সো বি কেয়ারফুল। মেয়েগুলো আর কি বলবে?
ক্রাইম শব্দটা শুনে ওদের মাথায় একটা কথা এসেছে, সেটা হলো কোর্ট, জেল, পুলিশ। তাই ওরা তাড়াতাড়ি করে বলল, সরি আপু, আর হবে না। অরি ঘুরে ফিরে চলে এসেছে বাসায়। ইদানিং ওর বড্ড খারাপ লাগে। সে তো শুরু থেকেই চেয়েছিল ওর আর ওর হাজবেন্ডের একটা স্বাভাবিক সম্পর্ক হবে, কিন্তু প্রথম দিনেই সেই আশায় জল পড়ে গিয়েছে। এখন এমপি সাহেবের এত চিপকা চিপকি কেন যেন ও সহ্য হচ্ছে না। লোকটাকে এত বলে, তবুও রাতে শোয়ার সময় ও রুমে এসে হাজির। একদিন তো দরজা আটকেও রেখেছিল, কিন্তু ওই যে, এটা তো এমপি সাহেবের বাড়ি, তার কাছে এক্সট্রা চাবিও আছে। ও যতই আটকে রাখুক না কেন ঢুকেই পড়বে। অরি এসব কথাই ভাবছিল, ঠিক তখনই তৃপ্ত প্রবেশ করলো। অরি একটু মুখ বাঁকিয়ে বলল, প্রতিদিন এত করে বলি, তাও এই রুমে আসতে আপনার লজ্জা করে না? অরির এই হালকা অপমানমূলক কথা তৃপ্ত গায়ে মাখল না। বউ তার অভিমানী, এখন যদি সেও অভিমান করে বসে থাকে তাহলে তো চলবে না। তৃপ্ত জবাব দিল, বউ আমার সেদিন ঘটা করে ক্যামেরার সামনে বলেছে সে ম্যারিড। তবে একজন দায়িত্ববান এমপি হয়ে কিভাবে তোমাকে সিঙ্গেলদের মতো একা ঘুমাতে দেয়? জনগণ জানতে পারলে কি ভাববে? বলবে না এমপি সাহেব নিজের বউয়ের প্রতি অবিচার করে? তাহলে জনগণের প্রতি না জেনে কত অবিচার করবে? আমার মান সম্মান তখন কই যাবে বলো তো বউ? অরি আর কিছুই বলল না। অরি যাই বলবে এমপি সাহেব ঘুরে ফিরে এক কাহিনীতে চলে আসবে। এমপি সাহেবকে দামানো মুশকিল হয়ে যাচ্ছে অরির পক্ষে। নির্বাচনের তখন 2 দিন বাকি। দেখতে দেখতে নির্বাচন তখন দৌড় করায়। প্রকৃতিতেও কিছুটা পরিবর্তন এসেছে। বছরের অনেকটা শেষের দিকে চলে এসেছে। সকালবেলার ঘাসের উপর এখন বিন্দু বিন্দু কুয়াশার আভাস স্পষ্ট দৃশ্যমান। সকালের দিকটায় হালকা শীত অনুভব হয়, কিন্তু দিনের মধ্যভাগে তা অনুভূত হয় না। তপ্ততার ছবি এখনো স্পষ্ট দিনের মধ্যাহ্নে। অরি তৃপ্ত দুজনেই ব্যস্ত হয়ে সময় পার করছে যে যার কাজ নিয়ে। তৃপ্ত প্রতিদিন এখন অরির সাথে ঘুমায়। শুরু থেকে অরি এটা ওটা বলতো তৃপ্তকে যেন ওর সাথে এক রুমে না থাকে, কিন্তু তৃপ্ত নাছোড় বান্দা মতো পড়েই রয়েছে তার সাথে। কিছুদিন বলার পর অরি নিজেও চুপ হয়ে গিয়েছে। এমপি সাহেব যখন তার কথা গায়েই লাগবে না, তখন সে আর কষ্ট করে নিজের মুখ ব্যথা করবে কেন? তবে তৃপ্তের ধৈর্য আর বুঝতে হবে। রাজনীতির এই একদিক অনেক কিছুটা ভালো লাগে, সবাই একটু ধৈর্যশীল হয়। এসব ভাবতে ভাবতে অরি হাঁটছিল। দিন দুনিয়া ভুলে হেঁটে চলেছিল সে। তবে যখন ধ্যান ফেলল তখন বুঝে উঠতে পারলো না কি করবে। সামনে থেকে প্রবল বেগে একটা গাড়ি আসছে, যেন এক্ষুনি তার উপর দিয়ে উড়িয়ে দেবে। অরির মস্তিষ্ক তখন হ্যাং মেরে গিয়েছে। এই বুঝে জীবন শেষ তার। কিন্তু তখন কেউ অরির দেবদূত হয়ে এলো, টান দিয়ে সরিয়ে নিল তাকে। অরি আছড়ে পড়ল কারো বুকে। ভয়ে তার শরীর কম্পনরত। চোখ হালকা মেলতে চোখ পড়ল এমপি সাহেবের ওপর। এখনই গাড়িটার পেছনে ধাওয়া কর নাই। এত বড় গলিজা কার হয়েছে আমি দেখতে চাই। নাইম ছুটল তার ভাইয়ের আদেশ মোতাবেক। তৃপ্তের গাড়ি নিয়ে ছুটছে সে। ওদিকে তৃপ্ত কাউকে ফোন করে 10 মিনিটের মধ্যে গাড়ি পাঠাতে বলল। অরি তখনও তৃপ্তের বুকে পড়ে আছে। ভয়ে সে বোবা বনে গিয়েছে ক্ষণিকের জন্য। জনসমক্ষে সে তৃপ্তের বুকে পড়ে আছে, কিন্তু রাস্তার লোকেদের কি সময় আছে সেদিকে এত খেয়াল দেয়? অবশ্য 2 কি একজন আর চোখে তাকিয়েছে, তবে তৃপ্ত মাস্ক পরিধানরত। না হলে এতক্ষণে এমপি সাহেবের বুকে এক মেয়ের আশ্রয় শিরোনামে একটা নিউজ হয়ে যেত। গাড়ি এসে পৌঁছাতে তৃপ্ত জিজ্ঞেস করলো, এভাবে জড়িয়ে ধরে আর কতক্ষণ থাকবে? অবশ্য তুমি চাইলে আজীবন থাকতেই পারো, আই ডোন্ট মাইন্ড। অরি এবার হুঁশ আসলো। এতক্ষণ জড়িয়ে ধরেছিল? সিরিয়াসলি? লোকে না জানে কি ভেবেছে। সে তো আর মাস্ক পরে নেই, লোকে তার চেহারাও দেখে নিয়েছে। অরিকে পৌঁছে দিয়ে তৃপ্ত চলে গিয়েছে নিজ কাজে। মনে মনে তৃপ্তের রাগ ছিল অরির প্রতি। রাস্তাঘাটে কোনো ধ্যানে হাঁটে সে, আজকে কত বড় অঘটন হয়ে যেত। কিন্তু অরির ওই অবস্থা দেখে তৃপ্ত আর কিছুই বলেনি। অরিকে স্বাভাবিক হওয়ার সময় দিয়েছে। বাসায় এসে না হয় ওর ক্লাস নেওয়া যাবে আবারও। নাইম তখন গাড়িটার পেছনে ধাওয়াই করেছিল। গাড়িতে মোটে 2 জন মানুষ ছিল। নাইম নিজ ক্ষমতায় লোক দুটোকে ধরে বেঁধে নিজেদের জায়গায় নিয়ে এসেছে। ক্ষণিকের মধ্যে তৃপ্ত এসে হাজির হলো।
যদিও সে জানে লোক দুটো কার, তবু মুখের স্বীকারোক্তির অপেক্ষায় আছে। কোনরূপ ভনিতা ছাড়াই রুদ্ধ গলায় হুমকি দিল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।